বিভিন্ন স্থান থেকে আগত জাতীয় পার্টির আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমরা সর্বপ্রথম আমি জানাচ্ছি ইফতারের আগে রমজানুল মোবারক, রমজানের অভিনন্দন এবং শুভেচ্ছা। আল্লাহ আমাদেরকে সফলভাবে রোজা পালনের যে আমাদের সুযোগ দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি। আল্লাহর রহমত, বরকত এবং নাজার জন্য আমাদের উপর নাজেল হয়। আমাদের দেশকে যেন সুন্দর একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে ভবিষ্যতে দেখতে পারি, সেটি আল্লাহর কাছে আজকে প্রার্থনা জানাচ্ছি। আমি এখানে আপনাদের সবাইকে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য। রাজনৈতিক বর্তমান পরিস্থিতি এবং জাতীয় পার্টির অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আমার কিছু দিক নির্দেশনামূলক কথা আমি বলতে চাই। সেটা হলো, আপনারা সকলেই অবগত আছেন, দেশবাসী অবগত আছে, আমরা এই জুলাই আগস্টে যে সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলন, প্রথমে যেটা কোটার সংস্কার আন্দোলন ছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, ছাত্রদের আন্দোলন থেকে ছাত্র জনতার আন্দোলন হলো, সেটাতে সার্বক্ষণিকভাবে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম। আমি সর্বপ্রথম জুলাইয়ের 3 তারিখে, জুলাইয়ের 1 তারিখে অফিসিয়ালি এই আন্দোলনটি শুরু হয়। 3 তারিখে আমি সংসদের সমাপনী ভাষণে দীর্ঘক্ষণ ধরে এই যৌক্তিকতা তুলে ধরেছিলাম। সেখানে কিন্তু আমি একথা স্পষ্টভাবে বলেছিলাম যে এটা স্টুডেন্টের কোটা বিরোধী আন্দোলন নয়, কোটা সংস্কারের আন্দোলন নয়, এটা প্রকৃতপক্ষে এটা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এবং এটার বাংলাদেশের মানুষের একটা স্বভাবজাত আমরা দেখেছি ছিল ঐতিহাসিকভাবে একটা বৈশিষ্ট্য হলো, এরা এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম তাদেরকে বারংবার করতে হয়েছে, বারংবার তারা জয়লাভ করেছে, আবার বৈষম্যের শিকার হয়েছে, আবার করতে হয়েছে। এবং এই আন্দোলনে বাংলাদেশের মানুষ কোনো সময় কোনো ক্রমেই কোনো কম্প্রোমাইজ করেনি। এটাতে তারা সর্বশক্তি দিয়ে সর্বস্ব ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত লড়ে যায়। এ কথাটা আমি সংসদে বলেছিলাম। কাজে এই জিনিসটাকে খাটো করে দেখার কোনো স্কোপ নাই। পরবর্তীতে আমি গাজীপুরে একটা পাবলিক মিটিংয়ে সেখানেও এই কথা বলেছিলাম, ছাত্রদেরকে উৎসাহ দিয়েছিলাম এবং আমাদের মানুষকে বলেছিলাম যে তাদের সঙ্গে থাকার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। এই বৈষম্যের বিরুদ্ধে কথাটি আমি বারংবার গত 5 বছর থেকে বারংবার বলেছি যে আমাদের বিগত আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় ক্ষতি দেশের করছে, দেশটাকে বিভাজিত করছে, বৈষম্যের শিকার করছে। একটি ভাগ মানুষকে নানান রকম সুযোগ সুবিধা দিচ্ছে তাদের দলের কার্যকলাপের জন্য, নিজস্ব সুযোগ সুবিধার জন্য, বাকি মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি তাদের ভোটাধিকার পর্যন্ত বঞ্চিত করা হচ্ছে। এই কথাগুলো বলা হয়েছে বারংবার বিভিন্ন সময়। আমাদের উপর তখন যে ঝুঁকি ছিল না তা নয়, আমরা যে শাসন আমলের কথা বলছি ফেসিবাদী, যেটা এখন বলা হয়, আমরা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তখন বলতাম। একদলীয় শাসন ব্যবস্থা দাঁড়িয়ে গেছিল, সেখানে সকলেই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলায় যথেষ্ট ঝুঁকি নিয়ে কথা বলতে হতো। আমরা তথাপি এটা চালিয়ে গেছি এবং সার্বক্ষণিকভাবে যখন এটা 5 তারিখের পরে যে সরকার গঠিত হয় তার মধ্যে আমাদেরকে ডাকা হয়েছিল, আমরা মতামত দিয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সর্বাত্মকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। তাদেরকে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং যারা তরুণ ছাত্ররা এই আন্দোলনে জড়িত ছিল তাদেরকেও আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। আমাদের রংপুরে যেটা 2 জন আমাদের কর্মী শহীদ হয়েছেন, এখানে এটার ডকুমেন্ট আমি সাংবাদিক সম্মেলন করে দিয়েছি। 4 জন আমাদের জেলে ছিল এবং প্রায় 30-32 জনের মতো মানুষের নামে তৎকালীন সময় পুলিয়া জারি করা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করার, সরকার বিরোধী আন্দোলনে। সেখানে তারা পালিয়ে বেরিয়েছিল। আমাদের মেয়রের বিরুদ্ধে নানানভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল এবং আমাদের পার্টি অফিসে হামলা করার অবস্থা সৃষ্টি করা হয়েছিল। তো এসব সব কারণে সমস্ত মিলিয়ে আমরা এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম। আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় সমস্ত নেতাকর্মীদের নিয়ে একটা মিটিং করে যৌথভাবে সেখানে সমস্ত স্তরের মানুষ আমাদের নেতাকর্মীকে প্রেজেন্ট করে বনানী অফিসে আমরা সিদ্ধান্ত জানিয়েছিলাম যে আমরা এই অহিংস ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তাদের সঙ্গে আমরা সর্বদা আছি, থাকবো, শেষ পর্যন্ত থাকবো এবং পর্যায়ক্রমে তাদের যে কোনো প্রোগ্রামে আমরা আমাদের সহমত পোষণ করেছিলাম। তো যাই হোক, পরবর্তীকালে
সরকার গঠন হলো, ইন্টারিম সরকার গঠনের পরে আমরা তাদের সঙ্গে করলাম, এমনকি যে তরুণ ছাত্ররা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকেও আমরা যথেষ্ট সময় করেছি, তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছি। এবং আমাদের এখানে বিভিন্ন জায়গায় তারা যখন যেটা সহযোগিতা চেয়েছে, আমাদের লোকদের কাছে কথাই ছিল তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করো, এবং তারা করে গেছে। রংপুরেও আমাদের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই আন্দোলনের পরবর্তীতে যে কর্মসূচি যেখানে যারা করতে চেয়েছে, জনসমক্ষে তাদের সঙ্গে মেশার ব্যবস্থা করা, তাদেরকে মিটিং মিছিলের ব্যবস্থা করা, তাতে আমাদের লোকরা তাদের সহযোগিতা করেছে। সেখানে হঠাৎ করে আমরা এক সময় খেয়াল করলাম যে প্রথমটা আমরা মিটিং হলো, দলমত সকলের সঙ্গে কথা হলো, সেখানে কিন্তু একটা কথা আমি পরিষ্কারভাবে তুলে ধরেছিলাম, এটা আমাদের সকলের জানা উচিত। আমি বিভিন্ন মিটিং মিছিলে অনেক জায়গায় এটা বলেছি, বিদেশিদেরকেও বলেছি। আমরা বলেছিলাম দেশে একটা ঐক্য স্থাপিত হয়েছে, 99% মানুষ ঐক্যমত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারকে তারা চায়নি, তারা পতন চেয়েছে, সেখানে ঐক্যমত হয়েছিল। পরবর্তীতে একটি সুন্দর নির্বাচন হবে, তার মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে, এটাই ছিল ঐক্যমত, দেশবাসীর প্রত্যাশা যে আওয়ামী লীগ সরকার চলে যাবে, পরবর্তীতে দেশের জনগণ তাদের দেশের উপর মালিকানা প্রতিষ্ঠিত হবে, তারা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি ঠিক করবে এবং সেই প্রতিনিধিরা তাদের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করবে, এটাই ছিল ঐক্যমত। এবং এই ঐক্যমতের ভিত্তিতে 99% মানুষ এক হয়েছিল। এবং এই 99% মানুষের মধ্যে যাদের বিগত ফ্যাসিবাদের এই আওয়ামী লীগের যারা লোক ছিলেন, যারা সক্রিয়ভাবে অ্যাক্টিভিস্ট ছিলেন না, তাদেরকে অনেককে আমি অন্যান্য দলের যারা সক্রিয়ভাবে হয়তো আন্দোলনের সঙ্গে বিরুদ্ধে ছিলেন না, কিন্তু সক্রিয়ভাবে না হলেও মৌনভাবে আন্দোলনের সঙ্গে কোনো সময় সক্রিয় ছিলেন, কোনো সময় মৌনভাবে, সারা দেশের 99% মানুষ ছিল জন্যই আন্দোলনটি সফল হয়েছিল। সেটা আমি তখন আমাদের শ্রদ্ধেয় আমাদের ডক্টর ইউনূসকে আমি বলেছিলাম যে আমরা হানাহানি মারামারি প্রতিহিংসা, একটা সরকার আসলে গত সরকারের উপর যা অত্যাচার তাদের উপর করেছে তার প্রতিহিংসা, তার আবার সেই সরকার চলে গেলে তার বিগত সরকারের উপরে আবার সেই হিংসা, দেশ প্রতিহিংসা, এটা শেষ করা দরকার। এখন আপনার সুযোগ এসছে, আমরা 99% মানুষ এক হয়েছি, ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আপনি সেইভাবে ব্যবস্থা নিন, আমরা সর্বাত্মক আপনাকে সহযোগিতা করব। আমি তাকে এই কথা বলেছিলাম যে নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খেটেছেন, তাদের সম্পূর্ণ তার যৌবন, তার বলতে গেলে জীবনের শ্রেষ্ঠ সময় উনি জেলখানায় কাটিয়েছেন। তার উপরে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তার আত্মীয় স্বজনকে মেরে ফেলা হয়েছে, বন্ধু বান্ধবদের অত্যাচার মেরে ফেলা হয়েছে। তারপরেও উনি যখন সুযোগ পেয়েছেন তখন উনি কিন্তু সবাইকে মিলে, যেটা বলা হয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছিলেন, করে তাদের মাধ্যমে সারা যে হোয়াইটরা এই অ্যাপারথাইড করে ব্ল্যাকদেরকে বৈষম্য করত, এত বড় বৈষম্য, সেটাকে উনি মিলিয়ে একত্রিতভাবে দেশকে পরিচালনা করার উদ্যোগ নিয়েছিলেন এবং সফলভাবে এটা সফল হয়েছিল। আমি বলেছিলাম আপনি এরকম একটি উদ্যোগ নিন, আমরা আর হানাহানি মারামারি করতে চাই না, আমরা বিভেদ বৈষম্য ভুলে যেতে চাই, আমরা সামনের দিকে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সেখানে দারিদ্র থাকবে না, আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব, আমরা প্রগতির পথে এগিয়ে যাব, দেশ সামনের দিকে বাড়বে, এইটাই মহাসুযোগ। উনি কথাগুলি শুনেছিলেন এবং আমাদের মাথা নেড়ে আশ্বস্ত করেছিলেন। তার পরবর্তীতে আমি বিভিন্ন সভা সমাবেশে এই কথাগুলো প্রচার করার চেষ্টা করেছি। হানাহানির ঘৃণা এবং প্রতিশোধ এগুলো কোনো সময় শেষ হয় না। ঘৃণা আরেকজনের মনে ঘৃণার উদ্রেক করে, প্রতিহিংসা তার পরবর্তীতে প্রতিহিংসা উদ্রেক করে। একজন লোককে আজকে আপনি প্রতিহিংসাবশত কিছু করবেন, পরবর্তীতে সে বা তার পরিবার, আপনার বা আপনার পরিবার আবার সেই প্রতিহিংসা নেবে, এটাতে দেশ কোনোদিন এগিয়ে যেতে পারে না। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখলাম হঠাৎ করে আমাদেরকে দোষর সাব্যস্ত করলো এই তরুণ ছাত্রনেতারা। রংপুরে মানে বিভিন্ন জায়গায় গিয়ে তারা ঘোষণা দিল যে আমরা নাকি দোষর এবং আমাদেরকে রাজনীতি করার কোনো অধিকার নাই, তারা আমাদেরকে আর সামনে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। তারপরে যেটা দেখলাম যে তারা খুব সুন্দরভাবে আমাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য একটি প্রচেষ্টা চালিয়ে গেল। এবং জনবিচ্ছিন্ন করার অর্থ হলো যে তারা আমাদেরকে কোনো মিটিং মিছিল কোনোখানে ডাকবে না। শুধু তাই না, সরকারি অফিস আদালত এমনকি গণমাধ্যমগুলোকে তারা নির্দেশ দিয়েছে আমাদের কোনো প্রোগ্রাম যেন কোনোখানে না দেখানো হয়, আমাদের কোনো বক্তব্য যেন কোনোখানে না প্রচার করা হয়। বিভিন্নভাবে আমাদের
মিটিং মিছিল করতে গেলে সেখানে বিভিন্নভাবে বাধা যেন সৃষ্টি করা হয় এবং এমনভাবে করে আমাদের মিটিং মিছিল এবং আমাদের পার্টি অফিস পর্যন্ত তারা সেখানে অগ্নিসংযোগ করে সেটাকে ধ্বংস করার ব্যবস্থা করলো। তখন এটা নিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে রাজনীতি থেকে কোনো না কোনোভাবে বের করে দেওয়ার একটা বন্দোবস্ত করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে আমরা দোষর। এই কথাটাকে আমি খুব গুরুত্বের সঙ্গে কোনো দিনই নেই নাই, কেননা দোষর বলেছে এটা সত্য নয়, সকলেই জানে সত্য নয়। 2014 সালের নির্বাচনে এরশাদ সাহেবকে কীভাবে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল সেটা সবাই জানে। সিএমএচ আমি বেরিয়ে এসে মন্ত্রী হিসাবে দেশবাসীকে জানিয়েছিলাম, ওকে জোর করে করা হয়েছে। পরবর্তীতে আমাদের প্রায় 270 জন আমরা সেই নির্বাচন বর্জন করেছিলাম। আমার বর্জনের যেটা চিঠি দিয়েছিলাম সেটা গ্রহণ করা হয়নি এবং আমাকে নির্বাচনে রেখে পাশ করে দেওয়ার বন্দোবস্ত করেছে। আমি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এবং আমার সঙ্গে 270 জন, এই যে স্বামী হায়দার পাটোয়ারি, রশিদ, যারা যে সবাই আমাদেরকে ডিসি সাহেবরা বলেছিলেন যে আপনারা পাশ করে যাচ্ছেন স্যার, আপনাদের বিরুদ্ধে কেউ নাই, আপনারা থাকেন, আমরা সেটা শুনি নেই, এনারা শুনে নেই এবং 270 জনের মতো আমরা তখন উইথড্র করে নিয়ে চলে এসেছিলাম এবং আমরা এই সরকারের সঙ্গে ছিলাম না। পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে আমাদের জাতীয় পার্টি এরশাদ সাহেব দেশের জন্য আমরা সরাসরি সেখানে হামলা করতে পারিনি, কিন্তু মেইন স্ট্রিম জাতীয় পার্টি সর্বদাই এটার বিরোধিতা করেছে, এর বিরুদ্ধে অবস্থান করেছেন। 1918 সালের নির্বাচন আপনারা সকলে জানেন, সকল দল নির্বাচন অংশগ্রহণ করেছিল এই সরকারের আমলে, এই হাসিনা সরকারের এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে। এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে সবগুলিতেই হাসিনা সরকার যে নিয়মকানুন, তার যে নির্বাচন কমিশন, তার অধীনে সমস্ত দল অংশগ্রহণ করেছিল 2014 এবং 2018-তে এসে সবাই অংশগ্রহণ করলো। তারা মাত্র 2024-এর 1 বছর আগে তারা সংসদ থেকে চলে গেছে, সবাই সংসদে ছিল। 2024-এ আমরা কিভাবে নির্বাচনে আমাদেরকে নেওয়া হয়েছে সেটাও আমরা পরিষ্কারভাবে বলেছিলাম, দেশবাসী সকলে জানে। আওয়ামী বিএনপি থেকে শুরু করে সমস্ত লোকরা এটা জানে এবং আমি নির্বাচনের আগে নির্বাচনের পক্ষে সুস্পষ্টভাবে কীভাবে নির্বাচন করা হচ্ছে, কীভাবে আমাদের নেওয়া হচ্ছে সব বলেছিলাম। এবং সরকার কিন্তু তৎকালীন সরকার এখন পর্যন্ত, তখন থেকে এখন কোনো সময় আমাদের কথাকে তারা মেনে নিয়েছে, কোনো সময় প্রতিবাদ করেনি। তো সবাই জানে যে আমরা সত্যিকার অর্থে দোষর ছিলাম না, আমাদেরকে ব্ল্যাকমেল করে জোর করে নির্বাচন করানো হয়েছে। তথাপি মেইন স্ট্রিম জাতীয় পার্টি, 90% জাতীয় পার্টির লোক সবসময় এখানে রংপুরে মিছিল হচ্ছে 2014 সালে এই নির্বাচন বন্ধ করার জন্য। সেখানে আমাদের মেয়র, আমাদের মোস্তফা সেখানে আহত হয়েছিল, বিভিন্নভাবে অনেক মানুষ আহত হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে। জানে তারা, আমি মনে করেছিলাম সত্য তো উদ্ঘাটিত হবেই, এটা নিয়ে আমাদের এত মাথা কামানোর কিছু নেই। যেমন আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়। এই লোকগুলির কথা বলতে বলে কথা এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়, এটা একটা স্টাইলের মতো হয়ে গেছে, ফ্যাশন। এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়, এটাকে নিয়ে আমরা কোনো সময় মাথা কামাইনি। বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে অদ্যাবধি যে কয়েকটি সরকার এসছে, সরকার প্রধান এসছে, সবাই স্বৈরাচার ছিলেন, কম আর বেশি। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির রাষ্ট্রনায়ক আমরা এখন পর্যন্ত পাইনি, কম আর বেশি। এরশাদ সাহেব আমি মনে করি আমার বিবেচনায় সবচেয়ে কম স্বৈরাচারী ছিলেন, সবচেে বেশি গণতন্ত্র মানা ছিলেন এই সকলের মধ্যে। তারপরেও স্বৈরাচার, সেই স্বৈরাচারের কথা কি দেশবাসী গ্রহণ করেছে? উনি কি নির্বাচনে পর্যন্ত পরাজিত হয়েছে? কারণ সত্যই সেই জন্য আমরা যখন ব্যাপকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বীরা দোষর প্রচার করা শুরু করেছিল, আমি মনে করি সত্য জিনিস বেরিয়ে আসবে, এটা নিয়ে মাথা কামানোর কিছু নেই। কিন্তু যেটা হয়েছে সেটা হলো এই দোষর নাম দিয়ে প্রচারণা করে এখন এটাকে ব্যবহার করে আমাদেরকে রাজনীতি থেকে বের করে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি করা হয়েছে। সবাই জেনে শুনে, সবাই জানে যে ওনারা ছিল, আন্দোলনে সহযোগিতা করেছে, তারপরেও কেন আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না? আমাদের মিটিং মিছিল বাধা দেওয়া হবে, আমাদের পার্টি অফিসে হামলা করা হবে, আমাদের এই যে ইফতার মাহফিলে হামলা করা হবে, আমরা যেন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাই, জনগণের যেন আমাদের ভুলে যায়, আমাদের নেতারা যদি যেন হতাশ হয়ে যায়, এটা ছিল উদ্দেশ্য। এখনও এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তারা, কেন সেটা আপনাদের বলছি। আমি চিন্তা করলাম যে মানুষের রাজনীতিতে আসলে এই তরুণ প্রজন্ম তারা দল করতে চায়, রাজনীতি করতে চায়, ভালো। রাজনীতিতে আমরা এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আমাদের একটা অভিজ্ঞতা ছিল যে রাজনীতিতে শত্রু কমাতে হয়, বন্ধু বাড়াতে হয়, শত্রুকেও বন্ধু করতে হয়, বন্ধু বাড়ানোর এটি হলো রাজনীতির নিয়ম। আমি যখন যুদ্ধ করতে যাব, আমার যদি 10টা শত্রু দেশ থাকে, তাদের সঙ্গে আমি কোনো না কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে আমার মোকাবেলা করবো আরেকজন। কিন্তু এনারা আমাদেরকে শত্রু করলে কেন?
আমি অনেক চিন্তা করে দেখেছি, এটা আমার অ্যানালাইসিস থেকে বলছি, আমার পার্টির লোকদের কাছে আমি এটা বলতে চাই এই জন্য যে তোমাদেরকে বুঝতে হবে কেন এটা করা হয়েছে। এইখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ঘটনা, এটা আমার ধারণা থেকে বলছি, আমার অ্যানালাইসিস থেকে বলছি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এবং দীর্ঘদিনের আমাদের এই দেশে পরিচালনার এবং বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। আমি জিনিসটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি, তারা কেন হঠাৎ করে বন্ধু থেকে শত্রু বানাচ্ছে। পরে বুঝতে পারলাম যে রোগটা আমাদের সকলের হয়, বাংলাদেশের সব নেতার হয়েছে। সেই রোগটা এই তরুণ আমার বন্ধুদের মধ্যে সেই রোগ ধরে গেছে। সেটা কিসের রোগ? সেটা মানুষের আসর করে না, আসর হয় যে জিনের আসর, ভূতের আসর, আমরা ছোটোবেলায় শুনতাম। এদের হয়েছে ক্ষমতার আসর, হয়েছে ক্ষমতার আসর, মানে ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পাগল করেছে, ক্ষমতার নেশায় তাদেরকে পেয়ে বসছে, এখন ক্ষমতার স্বাদ পেয়েছে, এবং এই ক্ষমতার স্বাদ দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই ধরনের পলিসি গ্রহণ করছে। এটা আমার অ্যানালাইসিস, কেউ মানলে মানতে পারে না। আবার পার্টির লোকদের এটা আমি বিশ্বাস করতে বলছি এই জন্যই যে এর উপরে ভবিষ্যৎ আমাদের রাজনীতি নির্ভর করছে। তারা এখন একটা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার উপভোগ করতে পেরেছেন, ক্ষমতার ব্যবহার করতে পেরেছেন, অপব্যবহার করতে পেরেছেন, এবং সেই জিনিসটি থেকে আর তারা নড়তে চান না। যেমন ইতিপূর্বে আমাদের দেশে প্রায় যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন একবার ক্ষমতায় বসলে আর ক্ষমতা থেকে উঠতে চান না, ক্ষমতার থেকে নামতে চান না। এটা আমাদের আগে শেখ হাসিনা হয়েছিল, এবং তার জন্য তারা নানান রকম পরিবেশ সৃষ্টি করেন। আমার ধারণা এই আমার তরুণ বন্ধুরা এই পলিসিতে গেছেন, ওনাদের মধ্যে একটা সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন। আমরা একটা দল করব, ক্ষমতায় কীভাবে থাকা যায়, একটা দল করব সরকারের থেকে, সরকারের সুযোগ সুবিধা নিয়ে, সরকারের সমস্ত বাস্তব নিয়ে আমরা একটা দল করব। এই দলকে ক্ষমতা আনতে হবে, ক্ষমতা আনলে আমাকে প্রতিযোগিতা কমাতে হবে। বন্ধু বাড়ানোর কথা আমি বলছিলাম না, বন্ধু তো দরকার নাই, শত্রু বানিয়ে এদেরকে বের করে দাও। প্রতিযোগিতা কম হতে হবে। প্রতিযোগী কে আছে? আওয়ামী লীগ। সে তো গর্তে ঢুকে গেছে, তাকে কিছুতেই যেন সে না বেরোতে পারে, গর্তের থেকে যে না বেরোতে পারে। আওয়ামী লীগের সব লোক দোষ করেনি, আওয়ামী লীগের অনেক লোক এই আন্দোলনে সক্রিয় না হলেও নিষ্ক্রিয় হলো, সক্রিয় নিষ্ক্রিয় সমর্থন দিয়েছে। তারা দেশের কল্যাণে কাজ করতে চায়, তারা ভালো কাজ করতে চায়। অন্যান্য দলেরও তাই, তাদেরকে বাদ দিয়ে গর্তে ঢুকাতে হবে। তারা যেন নির্বাচন না করতে পারে। আমার একটা প্রতিযোগী অফ। সেকেন্ড প্রতিযোগীকে জাতীয় পার্টি, একে তো কোনো দিকে পেঁচানো যাচ্ছে না। কিসে পেঁচাও? ওই যে প্রচারণা চালিয়েছিল একদিন যেমন এরশাদ সাহেব স্বৈরাচার, এখন আমাদের চালিয়েছে দোসর করে এদেরকে বাদ দাও। তো বাদ দিলে কীভাবে বাদ দিতে হবে? তো মাঠে আছে, মাঠে যেন না থাকতে পারে তার ব্যবস্থা করো। মাঠে যেন না থাকতে পারে, তাহলে দুইজন প্রতিযোগী আউট হলো। আর কে আছে প্রতিযোগী? আর আছে গেলে বিএনপি। ওকে না, বিএনপিকে ধাক্কা দিলে এত সহজে হয়তো পড়বে না। এখন আবার অনেক দিন পরে তারা আসছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা আছে, জনগণের সমর্থন আছে। আর জামাত মোটামুটি তাদের বন্ধু ভাবো। তাদের পলিসি হলো এই তিনটি দল থাকবো আমরা, বাকিগুলো তাকে রাখবো আমাদের ব্যবহার করার জন্য, এবং তারা হয়তো এর থেকে উচ্ছিষ্টভোগী কিছু হতে পারে। এটা আমার অ্যানালিসিস, আমি ভুল হতে পারি। তো দুটো দল মেইন, যেটা আওয়ামী লীগ একটা বড় পার্টি বাদ, জাতীয় পার্টি বড় পার্টি বাদ, অর্ধেক লোক বাদ হয়ে গেল। বাকি অর্ধেক লোকের মধ্যে আমার জেতার সুবিধা, আমি হয় বিএনপির সঙ্গে লাইন করব, হয় তাদের সঙ্গে পাওয়ার শেয়ার করব, অথবা বিএনপি যদি না নেয় আমি জামাতের সঙ্গে লাইন করে পাওয়ারের কাছাকাছি থাকবো, ক্ষমতার কাছাকাছি, অথবা ক্ষমতায় থাকার জন্য এই পলিসি শুরু করা হয়েছে। জাতীয় পার্টিকে মাইনাস করার পলিসি হলো এই ধরনের পলিসির একটি অংশ বলে আমি বিশ্বাস করি। এবং এই কারণেই আমার কথা হলো, জাতীয় সমস্ত নেতাকর্মী ভাই বোনদের আমি এই কথা বলতে চাই যে আপনারা হারিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটাকে প্রতিহত করুন। আপনাদেরকে যেখান থেকে একটু মোস্তফা যেটা বলছে, প্রতিহত করতে হবে। যেখানে আপনাদের আক্রমণ করে প্রতিহত করতে হবে। তাদেরকে এই বিষয়ে আওয়ামী লীগকে বাদ দেওয়া, জাতীয় পার্টি বাদ দেওয়া, অন্য দলকে বাদ দেওয়া, এই বিষয়ের জন্য অনেক সহযোগিতা করছে অনেকে না বুঝে করছে, অনেকে বুঝে করছে। আর আওয়ামী লীগ, আমি বিএনপির কথা বলছি, বিএনপির মধ্যে একটা দোটানা কম্পিটিশন না হলে ইজিলি আমরা জিতে যাব, কাজে ওরা চলে গেলে কোনো অসুবিধা নেই। আবার আরেক দিকে চিন্তা হচ্ছে তাদের মাথায় যে এরকম নির্বাচন করলে এটা তো
বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্য নাও হতে পারে। শেখ হাসিনা তো করছে, গ্রহণযোগ্য তো করতে পারেনি। আবার দেশবাসীর মধ্যে এটা করে শেখ হাসিনা তো টিকতে পারেনি, আমরাও টিকতে পারবো কিনা, তার চেয়ে এদের নিয়ে করলেও তো ভালো। কাজে তারা একটা দোটানার মধ্যে আছে, সহজে যে ফট করে পাওয়ারে গিয়ে করবো নাকি একটু গোছায় টোছায় পাওয়ারে যদি যাই তাহলে ঠিক মতো থাকবো, দীর্ঘদিন থাকবো, মানে সম্মানে থাকবো, সারা বিশ্বে আমরা সম্মান দিতে হবো। ওই জন্য এরা দোটানার মধ্যে আছে। এই জন্য তারা স্পষ্টভাবে বলছে না যে নির্বাচনে এদেরকে বাদ দাও অথবা এদেরকে নাও। তো সেই পরিস্থিতিতে জাতীয় পার্টির স্ট্র্যাটেজি হলো আমাদেরকে হারিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, এটা কোনো দিন কামিয়াব হবে না। এরশাদ সাহেবকে ধ্বংস করার জন্য বিএনপি আমাদেরকে মামলা হামলা দিচ্ছে বারংবার। যখন তারা ক্ষমতায় এসছে, এইবার তারা ক্ষমতায় না এসেও নানানভাবে মামলা হামলা আমাদের লোকের উপর দিচ্ছে বিভিন্ন জায়গায়। তাদের সেন্ট্রাল, তাদের যে কেন্দ্রীয়, তারা কতটুকু কী করছে আমি জানি না, কিন্তু তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এইভাবে করছে। এবং আওয়ামী লীগ এসে আমাদের দলকে ভাগ করে বিভিন্নভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। আমাদেরকে ধ্বংস করতে এখনও পারে নাই। তা বাংলাদেশের জনগণ আমাদের সঙ্গে আছে এবং থাকবে, যেমন এরশাদ সাহেবের সঙ্গে সবসময় ছিল। এতবার করে স্বৈরাচার বলার পরও বাংলাদেশের কোনো জায়গা থেকে এরশাদ সাহেবকে স্বৈরাচার হিসেবে গ্রহণ করাতে পারে নাই। বাংলা এত তার নামে দুর্নাম, এত অপবাদ, এত কিছু মামলা, এতভাবে তাকে বেজ্জত করা, তারপরেও দেশের জনগণ সর্বদাই যেখান থেকে যখন দাঁড়িয়েছে তাকে নির্বাচিত করেছে। জনগণ কোনো সময় ভুল করে না। কাজে আপনারা মনে রাখবেন, তারা নিজেরা খুব সস্তায় যাওয়ার জন্য যে কম্পিটিশান রোধ করার জন্য আওয়ামী লীগকে বাদ দেওয়া, আমাদেরকে বাদ দেওয়া, এই কম্পিটিশানে আমরা টিকে থাকতে হলে মাঠে দাঁড়িয়ে যান, মাঠে দাঁড়িয়ে যান। অন্যায় আমরা কোনো সময় কারো দোষর ছিলাম না, আমরা জনগণের কাজ করেছি, এখনও জনগণের কাজ করছি। আমরা এই আন্দোলনে না থাকলে আন্দোলনের কত সফলতা আমরা জানি না। সকলে মিলেছিলাম জন্য এই আন্দোলনের একক কৃতিত্ব কারো হতে পারে না। এটাই ছিল আমাদের কথা এবং এটা এখনও বলবেন। এবং দাঁড়ালে আপনার পাশে লক্ষ 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 কোটি লোক আসবে, কোটি কোটি লোক আপনার পাশে আসবে। মানুষে অতিষ্ঠ হয়ে গেছে এই যে শেখ হাসিনা এসে পাওয়ার ছাড়বেন না, যেই আসে উনি আর পাওয়ার ছাড়তে চান না, ইলেকশনকে ম্যানিপুলেট করতে চান। যারা এর আগে ছিল তারাও তাই করেছে, এনারা এসে আর পাওয়ার ছাড়তে চাচ্ছেন না। এইটা আমরা আর মেনে নিতে পারি না। দেশবাসী এই ম্যানিপুলেশনের রাজনীতি, এই ম্যানিপুলেশনের ইলেকশন আমরা মানব না। আপনারা বাদ দিয়ে অর্ধেক লোক নিয়ে কোনো রকম নিজেরা ভাগ বাটোয়ারা করে পাওয়ারটাকে আবার শেয়ার করবেন, বিরাটভাবে এনজয় করবেন, লোভ দিয়ে দেশটাকে ধ্বংস করবেন, এইটাকে দেশবাসী মেনে নেবে না। আমি কালকে বক্তৃতা দিয়েছি, এটা 3.4 মিলিয়ন, 34 লক্ষ লোক এটাকে দেখেছে আমার, কেননা মানুষে অতিষ্ঠ হয়ে গেছে। আমি বলতে চাই আমার তরুণ বন্ধুদের, তাদের সবচেয়ে বড় শক্তি ছিল একতা। আমি মনে করি লোভ লালসায় গেলে সেই একতা ধরে রাখা যায় না। তখন তারা যাদেরকে দিতে চান তারা অনেকে এখন ভাগ বাটোয়ারের রাজনীতিতে কখনোই মিল মহব্বত হয় না। এটা ত্যাগের রাজনীতি নয়, এটা ভোগের রাজনীতি। আর একটা ছিল যে এনারা কোনো লোভ লালসা করবেন না। যেমন এর আগে আমরা সমস্ত আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আমাদের দেশে, সেই পাকিস্তান আমল থেকে দেখে আছি আমরা। সেই আমল থেকে কিন্তু কোনো দিন ছাত্ররা পাওয়ারের লোভে করে নাই। যখনই শেষ হয়ে গেছে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে তারা চলে গেছে জনগণের কাতারে স্টুডেন্ট হিসেবে কাজ করেছে। আবার সরকার কিছু করলে সরকারের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে, কিন্তু তারা ক্ষমতার লোভ করে নাই। এদের উপরে মানুষের সেই ভরসা ছিল, এখন ক্ষমতার লোভ করাতে মানুষের সেই আস্থা তাদের উপর নেই এবং একতা ভেঙে গেছে। যেই মুহূর্তে দেশের মানুষের জন্য রাজনীতির জায়গায় দাঁড়িয়েছে ক্ষমতার জন্য রাজনীতি, লোভের জন্য রাজনীতি, ভোগের জন্য রাজনীতি, তখন আর নিজেদের মধ্যে একতা থাকা সম্ভব নয়। এটা হলো বাস্তবতা। কাজে এদেরকে ভয় করার কিছু নাই, জনগণ এর থেকে উদ্ধার চাচ্ছে। আমার কথা হলো, আপনি প্রপার ওয়েতে নির্বাচন করবেন, সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন। যদি না হয় এই নির্বাচন আপনারা করতেও পারবেন না, করলেও এই নির্বাচন করে আপনারা টিকতে পারবেন না। শেখ হাসিনার থেকে এইটা শিক্ষা যদি না হয় তাহলে আর কখন আপনাদের কী শিক্ষা হবে? এখানে এখন আমি কিছুদিন আগে বলেছি যে এই সরকার দেশকে একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছেন না। আমি আবার আপনাদেরকে বলবো, দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং সামনের দিকে কোন সময় কী হবে আমরা জানি না। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের মধ্যে যে একেবারে নিকৃষ্টতম মানুষের যেগুলোকে বলা হয় ইবলিস শয়তানের গুণাগুণ, সেগুলোকে আমরা স্পষ্টভাবে বাংলাদেশে বিচরণ করতে দেখছি। এটা শয়তানের একটা আকারের মতো মনে হচ্ছে। এই বাংলাদেশ তো এরকম ছিল না, আমরা তো এরকম ছিলাম না, আমরা তো এরকম লোক নই।
কেন আপনারা পুলিশটাকে নষ্ট করে দিয়েছেন? পুলিশকে মনোবল ভেঙে দিয়েছেন। পুলিশকে ভেঙে দিয়ে এখন রাস্তাঘাটে কারো কোনো নিরাপত্তা নাই। পুলিশরা কি করলে ভালো হবে তারা জানে না, কী করলে তাদের ভালো কাজ সেটা তারা বুঝতে পারছেন না। কাকে ধরলে কাকে মারলে, ধরলে তারা যখন ছিনতাইকারীকে ধরতে যায় তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়, তারা যখন ভাঙচুর করতেছে সেখানে যখন ধরতে যায় তখন তাদেরকে অপমান করা হয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এখন লাস্টে এসে পুলিশটা তাদের নিজের হাতে নিয়েছেন, তারা বিভিন্নভাবে পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন। আলটিমেটলি যেটা হয়েছে, পুলিশ অকার্যকর হয়ে গেছে। এখন তারা ধরেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেখানে ওনারা হাত দিতে চাচ্ছেন। হাত দেওয়ার মানে হলো পুলিশের মতো যদি আজকে সেনাবাহিনীও হয়ে যায়, ওনারা যেভাবে করছেন, একে ধরবেন ওকে মারবেন, এ করবেন, নিজস্ব কিছু লোক সেট করবেন, তাহলে বাংলাদেশের মানুষের কোনো ধরনের কোনো নিরাপত্তা কারো থাকবে না, রাস্তাঘাটে কেউ চলাচল করতে পারবে না। যেভাবে আমাদের দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, যেভাবে মন্দা সৃষ্টি হয়েছে আমাদের অর্থনীতিতে, যেভাবে বেকারত্ব বাড়ছে, এবং এটা শুধু হিংসার কারণে বেকারত্বকে জোর করে বাড়িয়ে দেওয়া হয়েছে। বড় বড় মিল ফ্যাক্টরি 25,000 20,000 চাকরি করে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের গোডাউন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসা অথবা রাজনৈতিক কিছু ফেভার নেওয়ার জন্য। এবং এই 25,000 যেখানে কর্মী থাকে সেখানে 1.5-2 লক্ষ লোক একদিনই তারা অমুক্ত হয়। এই অমুক্ত লোকগুলো কোথায় যাবে? তারা আসবে, তারা যে কোনোভাবে কিছু না কিছু করে খেতে চাইবে, তারা লুটতরাজ করতে চাইবে, সুযোগ পেলে যা ইচ্ছে তা করবে। সেটাকে উস্কানি দেওয়া হয়েছিল, উস্কানি দিয়ে সেটাকে বাড়ানো হয়েছিল। কাজে আবার এখন তারা সেনাবাহিনী নিয়ে চলছে, মানে পুলিশ নষ্ট করেছে, এখন সেনাবাহিনী নষ্ট করবো। তারা নাকি ক্ষমতায় যাবে এইভাবে, যাতে করে সব কিছু তাদের কন্ট্রোলে থাকে। কিছুই কন্ট্রোলে থাকবে না, তাদের কন্ট্রোলে থাকলেও দেশবাসীর কন্ট্রোলে থাকবে না। কাজেই এই কথাগুলো আমি সত্য কথা বলেছি, এবং সত্যি কথা বলেছি। সামনে আরও বড় বিপর্যয়, আমেরিকানরা যে কথা বলেছে সেটার কথা যদি আপনার চিন্তা করেন, ভয়াবহ একটি হুমকির সৃষ্টি হতে পারে, যে কোনো সময় যাতে পারে এই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভয়াবহ একটা সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো সময়। বাংলাদেশের যদি আমেরিকানরা কোনো রকম স্যাংশন দেয়, সবচেয়ে ছোটোখাটো কিছু করে, তাতেই বাংলাদেশের মানুষ নাকে থাকে। এখনই এমনিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি, এখনই মানুষে কিছু করতে পারছেন না। এখন আপনার যদি ওইটার দিকে এখন যদি আবার সামনের দিকে যদি আবার ইনকাম কমে যায়, মানুষের আয় ইনকাম না থাকে এবং দেশের আয় ইনকাম না থাকে, দেশের মানুষের মাংস খাবে, সেই অবস্থা দাঁড়াতে পারে যে কোনো সময়। কিন্তু আপনারা খালি ধামাচাপা দিতে চাচ্ছেন। এটা কি ধামাচাপা দেওয়ার বিষয়? সেটা সরকারের, যেটা আমরা দেখেছি 5ই আগস্টের পরে সবচেয়ে প্রথম, আমি পরে শুনলাম, সবচেয়ে প্রথম মিছিল বের করেছে কে? হিজবুত তাহরির। মিছিল বের করেছে হিজবুত তাহরির, এবং তারা ঘোষণা করেছে বাইরে এসে যে আমরা সহিংসতা করেছি, আমরা হত্যা করেছি, আমরা নাশকতা করেছি, আমরা ভাঙচুর আগ্রহ করেছি, সেই জন্যই সরকারের পতন হয়েছে। এই জন্য এই সরকার পতনে আমাদের ভূমিকাই সবচেয়ে বেশি, না হলে সরকার পতন হতো না। এবং আমরা এর কৃতিত্বের দাবিদার, এবং আমরা চাই ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে। তখন আমি বলেছিলাম যে আপনাদেরকে কিন্তু মানুষের সবাই ওই জন্য ভোট দেয় নাই। ইসলামী রাষ্ট্র কায়েম করেন ভালো, বাংলাদেশে অনেক মুসলিম এটা জেনে রাজি আছে, তারা এটা আপনাদের সঙ্গে থাকবে, কিন্তু আপনাদেরকে ম্যান্ডেট নিতে হবে। দল করেন, ইলেকশন করেন, ইলেকশনের মাধ্যমে আপনারা চলে আসেন। ইলেকশনে যদি আপনাদেরকে মানুষে বলে যে হ্যাঁ আপনারা ভোট দিচ্ছি, এখন আপনারা করেন, তখন করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে মানুষে এই ম্যান্ডেট দেওয়া হয় নাই। কিন্তু তারপরেও তারা প্রকাশ্যভাবে ঢাকার রাজপথে যত গ্রাফিটি দেখছেন, আরবিদের যত শব্দ, সব হিজবুত তাহরির, এবং বিভিন্ন জায়গায় মিছিল তারা সরকারের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে তারা চলছে, তাদেরকে সরকার আদর যত্ন করছে। এটা তো আমরা দেখেছি। আপনি আমেরিকাকে কি লাভ দেবেন? আমরা না বললে কি তারা জানবে না? রাস্তার পথে পথে আপনার হিজবুত ফ্ল্যাগ, বিভিন্ন জায়গায় ভাঙচুর, যে মানুষের অত্যাচার করা, মানুষকে বিভিন্নভাবে অগ্নিসংযোগ করা, সেখানে হিজবুত তাহরির ফ্ল্যাগ নিয়ে উঠছে। কে করাচ্ছে? বলে অন্য লোকে করাচ্ছে। অন্য লোক করাচ্ছে, তা আপনি বসে আছেন কী জন্য? প্রথম থেকে শেষ পর্যন্ত সরকার এদিকে বন্ধুভাবে নিয়েছে। কাজেই সেই কোণে আমি বলতে চাচ্ছি যে এগুলোকে আমরা বলবো না, কেউ বাংলাদেশে পেপারে আসবে না, টেলিভিশনে দেখাবে না। আরে বাদ দাও, আর একটু দাঁড়াও, এটা কি চলবে? তো যাই হোক, এখন আমাদেরকে যেটা বলা হয়েছে, লাস্ট অফ অল কথা হলো, আমি যখন এগুলো কথা বলছি সত্য কথা, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার স্বার্থের জন্য বলছি না, আমি দেশের স্বার্থে বলছি। আমি আমাকে পাওয়ার যাওয়ার যোগ্য না, আমাকে মন্ত্রী করার চেষ্টা করা হয়েছিল 2014 পর। আমি মন্ত্রী হই নাই, আমি এমপি হওয়ার জন্য যাই নাই। আমাকে এই সমস্ত এখন আমাকে দুর্নীতির এই মামলা দিয়ে আমাকে করতে চাই, কথাটাই আমার বলা দরকার বলে মনে করছি, সেই জন্য বললাম। যে ব্যাপারে যে সেখানে দুর্নীতির যেগুলো মামলা দিয়েছে, এগুলোর ব্যাপারে আমার বক্তব্য হলো যে 2018 সালে এরশাদ সাহেব নিজে ছিলেন চেয়ারম্যান, উনি সব কিছু ডিসাইড করেছেন।
একটা কমিটির থেকে ওনাকে রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, উনি যেখানে যেখানে ভালো মনে পুরি ডিল 100%, আমি কোনো করিনি। আর যে আমাদের যে মহিলা এমপির সঙ্গে কথা বলা হয়েছিল, উনি শেষ দিন পর্যন্ত তার স্বপদে ছিলেন। উনি মারা যাওয়ার পরে নতুন পার্টির নমিনেশনে নতুন একজন হয়েছেন এবং উনিও সেই প্রেসিডিয়াম হওয়ার জন্য তাকে দীর্ঘদিন পরে করা হয়েছে। কাজে এই কথাটা সত্য নয়। আর পদ পদবি আমাদের, আমি এমপি হওয়ার পর, আমি চেয়ারম্যান হওয়ার পরে জাতীয় পার্টির কোনো পদ পদবি কোনো সময় কোনো এক্সট্রা দেওয়া হয়নি। সমস্ত আইন আমাদের গঠনতন্ত্রের মোতাবেক বাইরে একটা কিছু দেওয়া হয়নি। আগে কিছু হলে সেটা এসআর সাহেবের ব্যাপার, আমার ব্যাপার না। এইটা হলো এক কথা। আর একটা কথা বলেছে যে আমি কালকে এটার ব্যাপারে আমি বলছি যে আমাকে দুর্নীতি দমন কমিশন থেকে এটা যে দেওয়া হয়েছে, এটার ব্যাপারে আমাকে বলছে যে এটাকে আমার বিরুদ্ধে একটা মুখটা বন্ধ করার জন্য করা হয়েছিল। তার প্রথম আলো লিখেছে যে এটা উনি কাকে বলেছেন, অভিযোগ করেছেন। আমি বলতে চাই, দুর্নীতি দমন কমিশন আইনটা যখন করা হয়, আগে ছিল এটা একটা সেক্রেটারির এই আন্ডার প্রাইম মিনিস্টার আন্ডারে ছিল। সেটাকে আমরা স্বাধীন করার জন্য আমার যতটুকু মনে হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে করা হয়েছে। পরবর্তীকালে আমি সঙ্গে সঞ্জিত বাবু কয়েকজন মিলে এই আইনটা করেছিলাম, যেটাকে স্বাধীন হবে। কিন্তু আমরা এই আইন করার পরে 96-এর পরে এটাকে কোনোদিন স্বাধীন দেখি নাই। যে দেশের সরকার প্রধান, তার মাধ্যমেই এগুলো হয়ে থাকে এবং সরকার প্রধান যা বলেন ওনারা তাই করেন এবং এটাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে আসা হয়েছিল। গত সরকারও সেই কাজ করেছিল। সেই জন্য আমি বলেছি, তবে এই সরকারের একটি ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার চোখে পড়েছে। এটা আমার অ্যানালাইসিস, আপনারা বিশ্বাস আপনাদের মনে থাকলে দিতে পারেন, না হলে না নিতে পারেন। এই সরকার কিন্তু বর্তমান সরকার, যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনার নামেই হয়, কিন্তু তিনটি সংস্থা এটাকে, তিনটি এন্টিটি এটাকে কন্ট্রোল করে। একটা হলো যারা ওনার ঘনিষ্ঠ জন, ছাত্রদের থেকে যারা নেতৃত্ব নিয়েছেন তারা এটাকে ব্যবহার করেন। আর কিছু ব্যবহার করে আমাদের বিএনপি, কিছু ব্যবহার করে জামাত। তো এখন আমরা জানেন প্রতিটি প্রতিষ্ঠান, যেমন বিচার বিভাগ কে কন্ট্রোল করছে, কার ইয়েতে সব ছাড়া পায়, কার ইয়েতে সকালে মানে ইয়ে হয়, এ ব্যাপারে অভিযোগ আছে। এটা যারা ডিল করে তারা বলতে পারবে কে কোন সংস্থাটি এখানে, কারা কোন অস্তিত্ব থেকে এখানে করা হয়। এবং একই কথা আমি যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা কে কন্ট্রোল করে, কার ইয়েতে নির্দেশ হয়, ওটাও কিন্তু মানুষে জানে। আর এখন আমরা জানি না দুর্নীতি দমন কমিশন কে এভাবে কী করছেন, কিন্তু সংস্থাগুলো এইভাবে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা দুর্ভাগ্যজনক। আর হ্যাঁ, এখন আমার মনে হয় তোমরা কোশ্চেন করতে পারো, একটু লাইক টু। এখন পর্যন্ত আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছাত্র জনতায় যারা আন্দোলন করেছে, স্বাধীন করেছে, তারা এখনও জাতীয় পার্টিকে দোষর করছে, ফেসিলিটির দোষর বলছে। সেখান থেকে জাতীয় পার্টি বের হওয়ার পরিস্থিতি কি আপনি বলছেন? আর একটা প্রশ্ন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উত্তর করা থেকে মানে সেনাবাহিনী থেকে তারা একটা পায় তারা করতেছে, সেখানে জাতীয় পার্টি সেই ভূমিকা কি রাখতে চায়? আওয়ামী লীগের বহিষ্কারের পক্ষে না বিপক্ষে? এটা আমি অনেকবার পরিষ্কারভাবে বলেছি যে নির্বাচন যদি করতে হয়, সত্যিকার অর্থে নির্বাচন, প্রতিটি নাগরিকের অধিকার থাকবে। যদি ব্যান্ড কোনো পার্টির যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায়, সেগুলোকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয়। যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না। তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, যেটা আমি একটু বললাম, তাহলে 50 ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার, ফেসিবাদ যাকে বলছেন, সে যে কাজ করছে এখন সেই কাজই হবে। মানে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। আর এটা আমাদের পরিষ্কার কথা। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আর উত্তরপাড়া এই পর্যন্ত এখানে রাজনীতিতে কোনো রকম অংশগ্রহণ করেছে তা আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের, সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে, সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি। এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে, তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই। কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে কোনো রকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয়। এবং এই যে বলছিলাম সব প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। আমরা এর জন্য উই ডোন্ট মাইন্ড। আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ,
বি ভিজিবল, জনসম্মুখে থাকো। তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এবং তোমাদের মধ্যে হতাশা, এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে। এইসব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা ওয়াকিবহাল আছি এবং এইসব পায়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে, জীবন দিয়ে হলেও। শুধু একটা কথা শেষে বলে যাই, যেটার জন্য আমাকে ঢাকার থেকে একজন আজকে বলেছে যে উনি কতটুকু রিলায়েবল জানি না, যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনি বরং রংপুরে থাকেন, রংপুরের লোক আর সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে না। এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটাই ভালো লেগেছে, রংপুরের লোক সবসময় সত্যের পথে থাকে। ওরা গতানুগতিক ধারায় মানে গড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না, সত্যের পথে দাঁড়ায়। সেটা তারা দেখেছে এরশাদ সাহেবের সময় আন্দোলন, যখন 91-এর পরে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করো, রংপুরের লোক সারা দেশ একদিকে, রংপুরের লোক আরেক দিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে। একই সঙ্গে আমি এটাও বলতে চাই, আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে, যেটা নুরুল দিনের ইতিহাস। সেখানে একজন কৃষক, তাকে যখন ইংরেজরা সবাইকে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে দালালি করতেছিল সবাই, তখন রংপুরের এই নুরুল দিন এই তার লোকজন নিয়ে রুখে দাঁড়িয়েছিল, এই শুধু বাঁশের লাঠি নিয়ে এই বন্ধু ইংরেজদের গুলি এবং কামানের বিপক্ষে। তারা বলছিল, তো এই কথাটা এখনও ইতিহাস আছে যে কি, জাগো বাহে কণ্ঠে সবাই। সেই রংপুরের লোক আবার উঠবে এবার, রংপুরের থেকে এই আন্দোলন আমি চাই, জাগো বাহে কণ্ঠে সবাই।